আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং সেখান থেকে বিভিন্ন অবস্থায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কেমন হবে, এছাড়া স্থির চাপে বিক্রিয়ার কোনো সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, আবার স্থির আয়তনে সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপের যে গাণিতিক রাশিমালা সেগুলো আমরা এক এক করে প্রমাণ করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। এই রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন আলোচনা করতে গেলে আগে আমরা বলেছিলাম সিস্টেম কর্তৃক তাপের গ্রহণ বা বর্জন। এবার যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখনও তাপের গ্রহণ বা বর্জন হতে পারে। রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন আমরা আলোচনা করব। এখন বলছি রাসায়নিক বিক্রিয়া স্থির আয়তনে বা স্থির চাপে দুটো পদ্ধতিতেই সংঘটিত হতে পারে। একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এখানে থাকে যে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তি পরিবর্তন অপেক্ষা অধিকতর গ্রহণযোগ্য কেন, বা যদি ঘুরিয়ে বলা হয় আন্তঃশক্তির পরিবর্তনের তুলনায় এনথালপির পরিবর্তন অধিকতর গ্রহণযোগ্য হয় কেন। তাহলে আমরা জানি যে আন্তঃশক্তির পরিবর্তন মানে যেটা বোঝাচ্ছে যে সেটা হচ্ছে স্থির আয়তনে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, আর এনথালপির পরিবর্তন মানে হচ্ছে স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ। এখন আয়তন যখন স্থির রাখে তখন সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে পুরো তাপটাই তার আন্তঃশক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, কিন্তু স্থির চাপে সিস্টেম যখন কোনো তাপ গ্রহণ করে সেই তাপটা সিস্টেমের এনথালপি বৃদ্ধিতে সাহায্য করে। এবার যদি আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, যখন কোনো পরীক্ষাগারে কোনো পরীক্ষা সম্পন্ন করা হয় তার আয়তনটা আমরা চাইলেও স্থির রাখা কিন্তু খুব কষ্টকর, কিন্তু চাপটাকে যদি আমরা মনে করি যে স্থির রাখতে চাইছি, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপেই স্থির রাখতে চাইছি, তাহলে কিন্তু সেটা আমরা অনায়াসেই স্থির রাখতে পারি। এইভাবে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়ার আন্তঃশক্তি পরিবর্তন অপেক্ষা এনথালপির পরিবর্তনটাই অধিকতর গ্রহণযোগ্য। তাই আমরা বলছি যে রাসায়নিক বিক্রিয়া দুরকমভাবে সম্পন্ন হতে পারে, একটা হচ্ছে স্থির আয়তনে আর একটা হচ্ছে স্থির চাপে। এবার বলছে যে স্থির আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়ায় শোষিত বা বর্জিত তাপ আমরা আগে থেকে পেয়ে গেছি Q∗V = ΔU। তো ΔU মানে কি হবে? সামেশাম অফ বিক্রিয়াজাত পদার্থের আন্তঃশক্তি সামেশাম অফ বিক্রিয়ক পদার্থের আন্তঃশক্তি, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন মানে আমরা জানি ΔU = U2 - U1, অন্তিম অবস্থায় এনথালপি এই আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি। আর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অন্তিম অবস্থা হচ্ছে তোমার বিক্রিয়াজাত পদার্থ আর প্রাথমিক অবস্থা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়াজাত পদার্থকে ইংরেজিতে বলা হয়ে থাকে প্রোডাক্ট, আর বিক্রিয়ক পদার্থকে বলা হয়ে থাকে রিয়াক্ট্যান্ট। তাহলে ΔU = সামেশান অফ U∗P মাইনাস সামেশান অফ U∗R। এবার বলছে স্থির চাপে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে স্থির চাপে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ Q∗P = ΔH। তাহলে এখানেও ঠিক আগের মতো আমরা লিখতে পারি ΔH = বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট এনথালপি। মোট কথাটা বোঝাবার জন্য সামেশান দেওয়া হয়েছে, অর্থাৎ একাধিক বিক্রিয়াজাত পদার্থ থাকলে তাদের সমস্ত বিক্রিয়ক পদার্থের এনথালপির সমষ্টিকে বোঝাবার জন্য সামেশান কথাটা ব্যবহার করা হয়েছে। এবার এখানে আমরা ঠিক বিক্রিয়াজাতকে তাহলে P লিখব, বিক্রিয়ক পদার্থকে R লিখব। এইভাবে কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় স্থির আয়তনে সংঘটিত হলে সেখানে গৃহীত বা বর্জিত তাপ, এবং কোনো একটি রাসায়নিক বিক্রিয়া স্থির চাপে সংঘটিত হলে সেই বিক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপের মান আমরা কিন্তু গণনা করতে পারবো। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া বা তাপ উৎপাদক বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া তাপের উদ্ভব হয় বা তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় থাকে তাপদায়ী বা তাপ উৎপাদক বিক্রিয়া। এবার বলছে কোনো তাপ উৎপাদক বিক্রিয়ায় উৎপন্ন তাপকে প্লাস চিহ্ন দিয়ে বিক্রিয়ার ডান দিকে লিখতে হয়। এবার তাপগ্রাহী বিক্রিয়া সংজ্ঞা আমি নিজে বলেছি, যে রাসায়নিক বিক্রিয়া তাপের শোষণ হয় বা তাপ শোষণের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলছে তাপশোষী বিক্রিয়া বা তাপগ্রাহী বিক্রিয়া।
তাপগ্রাহী বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপকে বিক্রিয়ার ডান দিকে মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয়ে থাকে। মানে এইগুলো হচ্ছে কনভেনশন বা এইগুলো প্রচলিত নীতি, এই প্রচলিত নীতি অনুযায়ী কিন্তু আমরা এইভাবেই লিখে থাকি। এবার বলছে দেখো তাপদায়ী ও তাপগ্রাহী বিক্রিয়া এনথালপির পরিবর্তন। এবার তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে তাপদায়ী অর্থাৎ যেখানে তাপ উৎপন্ন হচ্ছে সেখানে যদি স্থির চাপে বিক্রিয়াটা সংঘটিত হয়, আমি আগেই বলেছি এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তনের তুলনায় অধিকতর গ্রহণযোগ্য। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এনথালপির পরিবর্তনটা বা স্থির চাপে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার ঘটনাটাই বেশি করে আমরা বিবেচনা করব। তাই স্থির চাপে সিস্টেমে দ্বারা গৃহীত যে তাপ কিউ সাফিক্স পি ইকুয়াল টু ডেল এইচ। এবার যেহেতু এখানে বলছে সিস্টেম তাপ গ্রহণ করছে, সিস্টেম তাপ গ্রহণ করা মানেই আমরা দেখতে পাই বা তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাপটা উৎপন্ন হচ্ছে বা কিউ সাফিক্স পিটাকে আমরা এখানে পেয়ে থাকি ডেল এইচ লেস দ্যান জিরো, অর্থাৎ ডেল এইচের মান ঋণাত্মক হবে। এইটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাপদায়ী বিক্রিয়ায় ডেল এইচের মান সর্বদা ঋণাত্মক হয়। কেন হয় সেটা আমি নিচে একটুখানি বুঝিয়ে দেবার চেষ্টা করব। ভালো করে এখানে যদি আমরা এই সমীকরণটা দেখি, মনে করো এ প্লাস বি বিক্রিয়া করেছিল, করে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে, তার সাথে কিছু পরিমাণ তাপ মনে করো কিউ এখানে উৎপন্ন হয়েছে, এটা তাপ উৎপাদক বিক্রিয়া। তাহলে এ এবং বি এর মধ্যে যে পরিমাণ শক্তি ছিল সেই শক্তিটাকে ব্যয় করে সি এবং ডি উৎপন্ন করেছে। তাহলে সি এবং ডি এর মোট শক্তি প্লাস কিউ পরিমাণ শক্তি যোগ করলে তবে আমাদের এ এবং বি এর মোট শক্তির সাথে সমান হবে। তাই এখান থেকে যেটা বলা যাচ্ছে যে তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে বিক্রিয়াজাত পদার্থের মোট শক্তি বা পূর্ণতাপ বা এনথালপির মান বিক্রিয়ক পদার্থের এনথালপির তুলনায় কম হবে, কারণ কিছু পরিমাণ তাপ ওখানে বেরিয়ে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে যদি বিক্রিয়াজাত পদার্থের এনথালপি বিক্রিয়ক পদার্থের এনথালপি বিয়োগ করি তাহলে সেই বিয়োগ মানটা কিন্তু ঋণাত্মক মান হবে। তাই এখানে আমরা এটা বলতে পারি যে বিক্রিয়ক পদার্থ মানে কোনো তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন ঋণাত্মক বা জিরোর থেকে কম। তাহলে আমরা এটা বলতে পারি ডেল এইচ প্রোডাক্ট মাইনাস ডেল এইচ রিয়াক্ট্যান্ট লেস দ্যান জিরো, অর্থাৎ এনথালপি অফ প্রোডাক্ট লেস দ্যান এনথালপি অফ রিয়াক্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের এনথালপির মোট এনথালপির মানটা বিক্রিয়ক পদার্থের মোট এনথালপির তুলনায় কম হবে, সেটাই আমি এখানে লিখেছি। এবার এখানে কি বলেছে দেখো, একটা রাসায়নিক বিক্রিয়া যদি বলা হয় যে তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন, আর এখানে যেটা আমি লিখেছি তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা হয়েছিল যে এই বরাবর এনথালপির পরিবর্তন হচ্ছে, নিচে থেকে উপর দিকে গেলে এনথালপি বাড়বে। এখানে দেখো বিক্রিয়ক পদার্থের এনথালপি বিক্রিয়াজাত পদার্থের এনথালপির তুলনায় বেশি ছিল। তাহলে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক পদার্থের ডিফারেন্স যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল এইচের মান জিরোর থেকে কম। ঠিক একইভাবে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে বিক্রিয়াজাত পদার্থের এনথালপি মানে বেশি, কারণ বিক্রিয়ক পদার্থগুলো বাইরে থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণের পর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট শক্তি প্লাস বাইরের শক্তি টোটাল শক্তিটা বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সঞ্চিত আছে। তাই বিক্রিয়াজাত তার এনথালপি বেশি, বিক্রিয়ক পদার্থের এনথালপি কম। তাই বিক্রিয়াজাতকে আমরা উপরে লিখেছি এবং বিক্রিয়ক পদার্থকে নিচে লিখেছি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বিক্রিয়াজাত থেকে যদি আমরা বিক্রিয়কের এই যে ডিফারেন্সটা করি সেখানে দেখা যাবে ডেল এইচের মান 0 থেকে বেশি, কারণ বেশি একটা বৃহত্তর অংশ থেকে ক্ষুদ্রতর অংশ বিয়োগ করছি, সেই বিয়োগফল তো সবসময় ধনাত্মক হবে, অর্থাৎ ডেল এইচের মান গ্রেটার দ্যান 0 আমরা এটা বলতে পারছি। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে বিক্রিয়া তাপ। তবে বিক্রিয়া তাপে যাবার আগে তাপ রাসায়নিক বিক্রিয়া এটা একটুখানি বলে নিই। বলছে সমতাযুক্ত যে রাসায়নিক সমীকরণে কোনো একটা তাপ রাসায়নিক বিক্রিয়া কাকে বলবে এরকম একটা যদি সংজ্ঞা থাকে এবং তাপ রাসায়নিক বিক্রিয়া কী কী বৈশিষ্ট্য হতে পারে সেইগুলো একটুখানি আমরা জেনে নেবার চেষ্টা করব। বলছে সমতাযুক্ত যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা এবং বিক্রিয়ার ফলে উদ্ভূত বা শোষিত তাপের পরিমাণ উল্লেখ করা থাকে তাকেই তাপ রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থের ভৌত অবস্থা এছাড়া ওই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন তাপের পরিমাণটাও যদি উল্লেখ করা থাকে
তখন সেই বিক্রিয়াকে বলা হয়ে থাকে তাপ রাসায়নিক বিক্রিয়া। এবার তাপ রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের কিছু ইনফরমেশান বা নিয়ম বা তাপ রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে একটুখানি জেনে নেব। বলছে সমতাযুক্ত সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা ওদের পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়ে থাকে, যেমন এস, এল, জি ইত্যাদি অক্ষর দিয়ে সেগুলো প্রকাশ করা হয়। কীরকম? যদি এস লেখা থাকে সেটা তাহলে সলিড বা কঠিন অবস্থাকে নির্দেশ করবে, এল লেখা থাকলে সেটা লিকুইড বা তরল অবস্থাকে নির্দেশ করবে, জি লেখা থাকলে সেটা গ্যাস বা গ্যাসীয় অবস্থাকে নির্দেশ করবে। এবার বলছে বিক্রিয়ক বা কোনো একটি তাপ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যদি দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তার পাশে ব্র্যাকেটের মধ্যে একিউ অর্থাৎ অ্যাকোয়াস জলীয় দ্রবণ কথাটা উল্লেখ করা থাকে। বিক্রিয়ায় উদ্ভূত বা শোষিত তাপকে ডান দিকে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে, উদ্ভূত তাপকে প্লাস চিহ্ন দিয়ে, শোষিত তাপকে মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয়। অথবা কোনো একটি রাসায়নিক বিক্রিয়া শেষে কমা দিয়ে ডেল এইচকে মাইনাস এবং প্লাস চিহ্ন দিয়ে লেখা হয়। যেমন একটা ধরো তাপদায়ী বিক্রিয়া, মিথেনকে যদি আমরা পোড়াই কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, তার ফলে এই তাপটা উৎপন্ন হয়েছে। বলছে এই বিক্রিয়াকে যেমন এখানে প্লাস চিহ্ন দিয়ে এটা লিখেছি, বলছে বিক্রিয়াটাকে আরেকটা এখানে বা লেখা আছে, দেখো মিথেন কার্বন ডাইঅক্সাইড, মিথেনে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছে, এখানে কমা দিয়েছি দিয়ে ডেল্টা এইচ ইকুয়াল টু মাইনাস 890.3 কিলোজুল। তার মানে রাসায়নিক বিক্রিয়াটা লেখার পর কমা দিয়ে ডেল এইচের মানটাকে মাইনাস চিহ্ন দিয়ে লিখব তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু বিক্রিয়াটা যদি তাপগ্রাহী হয় বা তাপ শোষক বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছিল সেই উৎপন্ন তাপকে আমরা ডান দিকে ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখছিলাম, অথবা যেহেতু এই বিক্রিয়া ডেল এইচের মানটা পজিটিভ হয়ে থাকে সেই জন্য বিক্রিয়া সম্পূর্ণ করে লেখার পর কমা দিয়ে ডেল এইচ ইকুয়াল টু প্লাস 180.5 বা যে মানটা হবে সেই মান আমরা লিখতে পারি। অর্থাৎ তাপ রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুরকমভাবে লিখতে পাচ্ছি। তার পরের পয়েন্ট যখন বলছে, দেখো কোনো রাসায়নিক বিক্রিয়াকে অন্য কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দিয়ে গুণ যদি করা হয় তাহলে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বা এনথালপির মানকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 2 অণু জল উৎপন্ন করেছে, এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন হচ্ছে -571.6 কিলোজুল। এবার দেখো পুরো বিক্রিয়াটাকে হাফ দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, এটা তাহলে হাফ দিয়ে গুণ করলে H2, হাফ O2, তার সাথে 1 অণু জল। এখানে দেখো যে এনথালপির মানটা ছিল, তাহলে এই বিক্রিয়াটাকে যেহেতু হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে এই বিক্রিয়া এনথালপির মানটাকেও হাফ দিয়ে গুণ করা হয়েছে। তারপরে গুণ করার ফলে যে মানটা পাবো সেই মানটাই এখানে তাহলে আমাদের ওই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ হয়ে থাকবে। নেক্সট যেটা বলছে, দেখো কোনো তাপ রাসায়নিক সমীকরণকে বিপরীত ক্রমে লিখলে, অর্থাৎ A প্লাস বি বিক্রিয়া করে যদি সি উৎপন্ন হয়, এবার যদি সি থেকে যদি A প্লাস বি কোনোভাবে উৎপন্ন করা যায়, যেমন ধরো নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, এই বিক্রিয়ার জন্য এনথালপির মান হচ্ছে 180.5 কিলোজুল। কিন্তু বিক্রিয়াটাকে যদি আমরা ঘুরিয়ে বিপরীত ক্রমে লিখি তাহলে সেক্ষেত্রে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় এবং ডেল্টা এইচের মান দেখা যাচ্ছে যে -180.5 কিলোজুল। আমি কি বললাম, বিক্রিয়াটাকে জাস্ট যা ছিল তার থেকে রিভার্স প্রসেসে লিখেছি। তাহলে রিভার্স প্রসেসে লিখলে সেই বিক্রিয়া, নতুন যে বিক্রিয়াটা পাবো সেই বিক্রিয়া এনথালপির মান পূর্বের বিক্রিয়ার মানের সাথে একদম সমান হবে, শুধুমাত্র চিহ্নটা বিপরীত হবে। বলছে কোনো শর্তের উল্লেখ না থাকলে বিক্রিয়াটি চাপ এবং তাপকে প্রমাণ অবস্থা ধরে নেওয়া হয়। অর্থাৎ চাপ হবে তোমার 1 অ্যাটমসফিয়ার এবং উষ্ণতা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ রাসায়নিক বিক্রিয়া বা থার্মোডিনামিক্সে প্রমাণ তাপমাত্রা কখনোই 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে ধরা যাবে না, 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে ধরা হয়। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটলেও সেটা অত্যন্ত ধীরগতিতে ঘটে, সেই জন্য একটা মিনিমাম তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপকে ধরা হয়ে থাকে। এবার এখানে আমি HW দিয়েছি দুটো, দেখো কোনটি তাপদায়ী কোনটি তাপগ্রাহী বিক্রিয়া এই চিহ্নগুলো দেখে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমি হিন্টস কিছু দিলাম না, তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। 2 নম্বর যেটা বলছে, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন
তার সাথে জল, এই বিক্রিয়ায় ডেলএইচের মানটা আমার বলে দিয়েছে এইটা। তাহলে এই বিক্রিয়াটাকে হাফ দিয়ে গুণ করার পর, বা হাফ দিয়ে নয়, জাস্ট রিভার্স বা বিপরীত ক্রমে লেখার পর ডেলএইচের মান কত হবে সেইটা আমাকে এখানে বের করতে বলেছে। এরপরে যেটা বলছে তখন স্থির আয়তনে বিক্রিয়া তাপ। আগে আমাদের বিক্রিয়া তাপ কাকে বলে সেটা একটুখানি জেনে নিতে হবে। জেনে নেবার পর সেটা কত প্রকারের হয় তারপরে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বিক্রিয়া তাপ বলছে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে হিট অফ রিয়াকশান। একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে সেখানে তাপের উদ্ভব হতে পারে অথবা তাপের শোষণও হতে পারে। অর্থাৎ যে পরিমাণ তাপের উদ্ভব বা যে পরিমাণ তাপের শোষণ হচ্ছে সেইটাকেই বলছে ওই রাসায়নিক বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ। এখানে একটা কথা আমি বলে রাখি, শুধু বিক্রিয়া তাপ শুধু ওইভাবে তো বললে হবে না, আমাকে একটা সংজ্ঞা বলতে হবে। কীরকম সংজ্ঞা? বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলি তাদের সমতাযুক্ত সমীকরণে মোল সংখ্যা অনুযায়ী বা নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হয় তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে, বা সেই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে হিট অফ রিয়াকশান বা বিক্রিয়া তাপ। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি যথোপযুক্ত ঘাত মানে সমতাযুক্ত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হয় তখন সেটাকে সেই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে হিট অফ রিয়াকশান বা বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ দুই প্রকারের হতে পারে, এক হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর একটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির আয়তনে মানে আয়তন স্থির রেখে সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় স্থির আয়তনে কোনো রাসায়নিক বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণের নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়ায় জাত পদার্থে রূপান্তরিত হলে যে পরিমাণ তাপের শোষণ বা বর্জন হয় সেটাকেই বলছে তার স্থির আয়তনে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণের নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলে তখন যে পরিমাণ তাপের শোষণ বা বর্জন হয় সেটাকে বলা হয়ে থাকে স্থির চাপে বিক্রিয়া তাপ। আর স্থির চাপে গৃহীত বা বর্জিত তাপ মানেই আমরা জানি ডেল এইচ। এবার আমরা চলে আসব আমাদের নিচে এটা দেখো, স্থির আয়তনে কোনো তাপ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হওয়ার সময় যদি কিউ সাফিক্স ভি পরিমাণ তাপ পরিবর্তন হয়। তাপের পরিবর্তন মানে বলতে চাইছি যে তাপের শোষণ বা বর্জন দুটো যে কোনো একটা হচ্ছে, সেই জন্য এটাকে বলছে যে তাপের পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ। এবার এই যে ডেল ইউ যেটা আমরা লিখেছি, তাহলে ডেল ইউ ইকুয়াল টু আমরা কিউ সাফিক্স ভি লিখতে পারলাম। তাহলে ওই রাসায়নিক বিক্রিয়ার জন্য আমরা যেটা লিখব সামেশাম অফ ইউ প্রোডাক্ট মাইনাস সামেশাম অফ ইউ রিয়াক্ট্যান্ট, বা বিক্রিয়াজাত পদার্থ মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট এনথালপি। এবার নিচে একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি, এ মোল অফ এ বি মোল অফ বি বিক্রিয়া করে সি মোল অফ সি ডি মোল অফ ডি উৎপন্ন করেছে। তাহলে এই বিক্রিয়ার জন্য যে এনথালপির পরিবর্তন, এই বিক্রিয়ার জন্য যে গৃহীত বা বর্জিত তাপ অর্থাৎ আন্তঃশক্তির যে পরিবর্তনটা হবে এ ইন্টু ইউ বার সি, অর্থাৎ এই যে সি তার মোলার আন্তঃশক্তি, ডি ইন্টু কারণ ডি ছিল ডি বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, ডি ইন্টু ইউ বার ডি মানে বিক্রিয়াজাত পদার্থ ডি এর মোলার আন্তঃশক্তি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট আন্তঃশক্তি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট আন্তঃশক্তি। এখানে এই যে জিনিসগুলো বলা আছে ইউ সাফিক্স সি, ইউ সাফিক্স ডি, ইউ সাফিক্স এ এবং ইউ সাফিক্স বি হলো যথাক্রমে সি ডি এ বি এর মোলার আন্তঃশক্তি। শুধু ইউ যখন লেখা হচ্ছে আন্তঃশক্তি, ইউ যখন বার দেওয়া হবে তখন মোলার আন্তঃশক্তি, অর্থাৎ এক মোলের জন্য আন্তঃশক্তি। কিন্তু এখানে এ মোল বি মোল এইভাবে ছিল, সেই জন্য এ বিগুলো গুণ করে মোট আন্তঃশক্তি করেছি, করে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থের থেকে অর্থাৎ বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক পদার্থের মোট আন্তঃশক্তির পরিমাণ বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হয়ে যাবে স্থির আয়তনে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া
তাপ। একইভাবে স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলে তখন যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ। এবার বলছে একটা রাসায়নিক আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ মানে আমরা জানি কিউ সাফিক্স পি ইকুয়াল টু ডেল এইচ। যদি রাসায়নিক বিক্রিয়াটাকে ধরে নিই যে এ মোল অফ এ বি মোল অফ বি বিক্রিয়া করে সি মোল অফ সি এবং ডি মোল অফ ডি উৎপন্ন করেছে, তাহলে স্থির চাপের ক্ষেত্রে এটা আমরা তো আগে বলেই দিয়েছি। তো ডেল এইচ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট এনথালপি। এবার এখান থেকে যেটা বলছে দেখো ডেল এইচ ইকুয়াল টু আমরা ওই বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী সি ইন্টু এইচ বার সি প্লাস ডি ইন্টু এইচ বার ডি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট মোলার এনথালপি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট মোলার এনথালপি বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হবে ওই রাসায়নিক বিক্রিয়ার জন্য স্থির চাপে বিক্রিয়া তাপ। নেক্সট যেটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ অর্থাৎ কিউ সাফিক্স ভি এবং স্থির চাপে বিক্রিয়া তাপ কিউ সাফিক্স পি। দিস ইজ ভি ভি আই। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সিলেবাসে, ওল্ড সিলেবাস নিউ সিলেবাস যাই বলো এক বছর ছাড়া ছাড়া আমাদের কিন্তু পরীক্ষায় আসে। এটা আমাদের ভালো করে প্রমাণটা করতে হবে এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো আমরা জানি স্থির আয়তনে বিক্রিয়া তাপ অর্থাৎ কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ মানে আন্তঃশক্তির পরিবর্তন, এটা আমরা আগেই পেয়ে গেছি যেটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। স্থির চাপে বিক্রিয়া তাপ কিউ সাফিক্স পি ইকুয়াল টু ডেল এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তন, যেটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এবার বলছে স্থির চাপে সংগঠিত কোনো বিক্রিয়া আন্তঃশক্তির পরিবর্তন এবং আয়তনের পরিবর্তনকে যদি আমরা ডেল ইউ সাফিক্স পি, পি মানে বোঝাতে চাইছে যে স্থির চাপে, এবং আয়তনের পরিবর্তন যদি আমরা ডেল ভি লিখে থাকি বা হয়ে থাকি, আমরা তো জানি এইচ সমান ইউ প্লাস পিভি অর্থাৎ এনথালপি সমান আন্তঃশক্তি প্লাস পিভি শক্তি, দুটো যোগ করলে এবার ও বোথ সাইড যদি আমরা ডেরিভেটিভ করি তো ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ সাফিক্স পি, যেহেতু প্রক্রিয়াটা স্থির চাপে সম্পন্ন হচ্ছে তাহলে পিডিবি অর্থাৎ ডেল পিভি যদি আমরা করি, এখানে একটুখানি বলি পিভি তার যদি আমরা ডেল নিই অর্থাৎ পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি, যেহেতু চাপটা স্থির তার মানে এটা শূন্য, তা শুধু পুরো থাকবে পিডিভি, সেই জন্য আমরা পিডিভি কিন্তু এখানে লিখেছি। এবার এই যে সমীকরণটা পেলাম অর্থাৎ কিউ সাফিক্স পি ইকুয়াল টু ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ সাফিক্স পি প্লাস পিডিভি। এবার আমরা চলে যাব 2 নম্বর সমীকরণ যেখানে কিউ সাফিক্স পি ইকুয়াল টু ডেল এইচ ছিল। এবার 2 এখানে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে 1 এবং 3 অর্থাৎ 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ। যদি আমরা এটাকে এইভাবেও ভাবি যে 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে কিউ সাফিক্স পি মাইনাস কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ সাফিক্স পি, আর আমরা 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছিলাম সেটা ডেল ইউ, অর্থাৎ 3 থেকে এই সমীকরণটা থেকে এইটা বিয়োগ করছি, তাহলে কিউ সাফিক্স পি মাইনাস কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ সাফিক্স পি মাইনাস ডেল ইউ অর্থাৎ এই ডেল ইউ আর প্লাস পিডিবি এখানে বসে গেল। এবার যদি আমরা দেখি নির্দিষ্ট উষ্ণতায় সংগঠিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে স্থির আয়তনে আন্তঃশক্তির পরিবর্তন এবং ডেল ইউ বা স্থির চাপে, এটাতে অ্যাকচুয়ালি স্থির চাপে আন্তঃশক্তির পরিবর্তন আর এটা হচ্ছে স্থির আয়তনে আন্তঃশক্তির পরিবর্তন, অর্থাৎ যেটা বলতে চাইছি যে নির্দিষ্ট উষ্ণতায় সংগঠিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে আন্তঃশক্তির পরিবর্তন এবং স্থির আয়তনে আন্তঃশক্তির পরিবর্তনের মধ্যে পার্থক্য অত্যন্ত নগণ্য। তাই যদি কোনোভাবে আমরা ধরে নিই যে স্থির চাপে আন্তঃশক্তির পরিবর্তন ও স্থির আয়তনে আন্তঃশক্তির পরিবর্তন সমান, তাহলে সেখানে আমরা লিখতে পারি যে এইটা কেটে উড়ে যায়, তা কিউ সাফিক্স পি মাইনাস কিউ সাফিক্স ভি ইকুয়াল টু পিডিভি। এখন এটা মানেই ছিল ডেল এইচ আর এটা মানেই ছিল ডেল ইউ, তাহলে সেটা আমরা লিখতে পারি পি ইন্টু ডিভি।
এবার স্থির উষ্ণতায় কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়কগুলির মোল সংখ্যা এবং আয়তন যদি N1 V1 হয়ে থাকে এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মোট মোল সংখ্যা এবং আয়তন যদি N2 V2 হয়, তাহলে P1 V1 ইকুয়াল টু N1 RT, PV2 ইকুয়াল টু PV1 ইকুয়াল টু N1 RT আর PV2 ইকুয়াল টু N2 RT। এবার এখান থেকে পিটাকে কম মানে এই সমীকরণ থেকে এইটা বিয়োগ করব, তাহলে P ইন্টু V2 মাইনাস V1 ইকুয়াল টু N2 মাইনাস N1 RT, তাহলে P ইন্টু DV ইকুয়াল টু ডেল N RT, যেখানে ডেল N যেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডেল H মাইনাস ডেল ইউ ইকুয়াল টু ডেল N RT বা কিউ সাফিক্স P মাইনাস কিউ সাফিক্স V ইকুয়াল টু ডেল N RT। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক এবং এই সম্পর্কটা আমাদের ডেরিভেশন করতে 3 নম্বর 1 বছর ছাড়া ছাড়া পরীক্ষায় আসে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, প্রত্যেকে ভালো করে এটা আমরা রেডি করব।